স্বাভাবিকভাবে আমাদের শর্ট টাইপের প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো চলো এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। অবরোহণ ও আরোহণের মিলিত ফল কি? অগ্নিভবন, পর্যায়ন, ক্ষয়ীভবন নাকি আবহবিকার? তো এক্ষেত্রে উত্তরটা কী হবে তোমরা সবাই জানো, উত্তরটা হচ্ছে পর্যায়ন। দ্বিতীয় প্রশ্ন, বায়ুপ্রবাহের দ্বারা ভূপৃষ্ঠে আঁচড় কাটার মতো দাগ পড়ে কোন প্রক্রিয়ায়? অবঘর্ষ, ঘর্ষণ, অপসারণ নাকি অধিগ্রহণ প্রক্রিয়ায়? উত্তরটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে আঁচড় কাটার মতো দাগ পড়ে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল উপাদান কোনটি? অপশানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, অক্সিজেন নাকি নাইট্রোজেন? উত্তরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা হলো বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল উপাদান। উত্তরটা কি? কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, দিনের বেলায় প্রবাহিত হয়, এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, ক্যাটাবেটিক বায়ু, পার্বত্য বায়ু, স্থলবায়ু নাকি উপত্যকা বায়ু? দিনের বেলা প্রবাহিত হয় হচ্ছে উপত্যকা বায়ু। পরবর্তী প্রশ্ন চলে আসি, ঋতুর পার্থক্যে যে মহাসাগরে স্রোতের দিক পরিবর্তন হয়, অর্থাৎ ঋতুর পরিবর্তনে কোন মহাসাগরে স্রোতের দিক পরিবর্তন হয়? অপশানে রয়েছে প্রশান্ত, আটলান্টিক, ভারত নাকি কুমেরু? একটু বুদ্ধি করে দেখলেই তোমরা বুঝতে পারবে যে উত্তরটা কী হবে, কারণ মৌসুমি বায়ুপ্রবাহের সঙ্গে একটা স্রোতেরও সম্পর্ক রয়েছে। মৌসুমি স্রোত তোমরা জানো, তো মৌসুমি বায়ুপ্রবাহ মোটামুটি ভারত মহাসাগরের উপর এফেক্ট ফেলে, যে কারণে কিন্তু ঋতুরও পরিবর্তন ঘটে ভারতবর্ষে। অর্থাৎ এখান থেকে ক্লু নিয়েও কিন্তু তোমরা এই প্রশ্নটা করতে পারবে, একটু টেকনিক্যাল কোশ্চেন এটা। পরবর্তী প্রশ্ন, চাঁদের কেন্দ্রে যখন পৃথিবীর কেন্দ্রের সবথেকে কাছে অবস্থান করে তখন তাকে কি বলে? একদমই সহজ টাইপের প্রশ্ন, অ্যাপোজি, পেরিজি, সংযোগ নাকি প্রেক্সিজিয়ান? তো উত্তর হচ্ছে পেরিজি বলা হয়। চাঁদের কেন্দ্র যখন পৃথিবীর কেন্দ্রের সবথেকে কাছে অবস্থান করে তখন তাকে পেরিজি বলা হয়। ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয় ইট তৈরিতে, কাগজ তৈরিতে, সার তৈরিতে, পোশাক তৈরিতে। ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়, কারণ ফ্লাই অ্যাশটা কী আমরা সবাই জানি, কিন্তু ফ্লাই অ্যাশ শিল্পজাত বজ্রপদার্থ বা ভাসমান, কিন্তু এই ফ্লাই অ্যাশটাও কিন্তু ব্যবহার করা হয়, সেটা কিন্তু ইট তৈরিতে ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়। একটু টেকনিক্যালি কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। পরবর্তী কোশ্চেন, কোন কোন পর্বতের মধ্য দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে? অপশানে রয়েছে লাডাখ ও কারাকোরাম, জাস্কার ও পীরপাঞ্জাল, ধরলাধর ও কারাকোরাম, আর লাডাখ ও জাস্কার। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে লাডাখ ও জাস্কারের মধ্য দিয়ে কিন্তু রয়েছে সিন্ধু নদী। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকে কালবৈশাখীকে কী বলা হয়? আম্রবৃষ্টি, চেরি ব্লসম, বরদয়শিলা নাকি ডিজেনাস? কি বললাম? কর্ণাটকে কালবৈশাখীকে কী বলা হয়? কর্ণাটকে কালবৈশাখীকে চেরি ব্লসম বলা হয়। পরবর্তী কোশ্চেন, চিত্রকূট জলপ্রপাতটি অবস্থিত কোথায়? কাবেরী নদীর ওপর, শরাবতী নদীর ওপর, ইন্দ্রাবতী নদীর ওপর নাকি ভারাহি নদীর ওপর? আবার বলছি প্রশ্নটা, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপরে? চিত্রকূট জলপ্রপাতটা কোন নদীর ওপর অবস্থিত? তো স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলবো না, তোমাদের জন্য অপশান রাখলাম, তোমরা কমেন্টে এই উত্তরটা দেবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? দেরাদুনে, নাগপুরে, কানপুরে নাকি পুসাতে? তো উত্তরটা হবে কোথায়? পুসাতে, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। পরবর্তী কোশ্চেন, আউটসোর্সিং যে শব্দটি যে শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত, আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত? পূর্ত শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পেট্রোরসায়ন শিল্প নাকি মোটর গাড়ি নির্মাণ শিল্প? তো একদমই সহজ প্রশ্ন এবং সহজ উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের কোন রাজ্যে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যায়? ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি, ঠিক আছে, সিকিম, মণিপুর, মিজোরাম নাকি নাগাল্যান্ড? উত্তর হচ্ছে নাগাল্যান্ড, যেখানে কিন্তু ভারতের ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যায়। ভালো টেকনিক্যালি কোশ্চেনগুলো হয়েছে, যে এমসিকিউ কোশ্চেন যে খুব একটা সহজ সেরকমও বলবো না, কিন্তু ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, উপগ্রহ চিত্রে তুষারাবৃত অঞ্চল দেখানো হয় কোন বর্ণের? ধূসর বর্ণের। প্রশ্নটা দেখো, তুষারাবৃত অঞ্চল, ঠিক আছে, ধূসর বর্ণের, লাল বর্ণের, সাদা বর্ণের নাকি হলুদ বর্ণের? তো স্বাভাবিকভাবে বরফাবৃত অঞ্চল সাদা বর্ণের দেখানো হয়। পরবর্তীতে চলে আসি এমসিকিউ ও এমসিকিউ হলো, এবার আমাদের রয়েছে সত্য মিথ্যা 6টা। আচ্ছা, মালভূমির প্রান্তদেশে খাড়া ঢালে স্কার্প জলপ্রপাত সৃষ্টি হয়, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক। আচ্ছা, তারপরে চলে আসো, উষ্ণতা বৃদ্ধি পেলে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা উষ্ণতা হবে, উষ্ণতা বৃদ্ধি পেলে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি পেলে জলীয়বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, হ্যাঁ এটাও কিন্তু ঠিক। পরবর্তী কোশ্চেন, সমুদ্র জলে লবণতা বৃদ্ধি পেলে ঘনত্ব বৃদ্ধি পাবে, একদম ঠিক, এটাও ঠিক কথা, লবণতা বৃদ্ধি পেলে ঘনত্ব বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্য সীমারেখা, এটাও সঠিক কথা। তারপরে হচ্ছে কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হলো প্যারাদ্বীপ বন্দর। কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হলদিয়া হয়, প্যারাদ্বীপ বন্দর হবে না, তাহলে এটা কিন্তু ভুল রয়েছে। আচ্ছা, কিরিবুরু লোহা আকরিক খনিটি ঝাড়খণ্ডে অবস্থিত, কিরিবুরু না, ঝাড়খণ্ডে নয়। পরবর্তী কোশ্চেন, রিমোট সেন্সিং চিত্রে ছদ্মরং বা এফসিসি ব্যবহার করা হয়? রিমোট সেন্সিংয়ে হ্যাঁ এফসিসি ব্যবহার করা হয়, ঠিক। পরবর্তীতে শূন্যস্থান পূরণ রয়েছে, দেখো কী কী, শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় ড্যাশ নামে পরিচিত, সাহারায় কী নামে পরিচিত? গাসি নামে পরিচিত, গাসি নামে পরিচিত।
জলীয় বাষ্প ঘনীভবনকালে ড্যাশ ত্যাগ করে, এটা তো সহজ একদম, লিন তাপ ত্যাগ করে। নদীর মোহনা ড্যাশ আকৃতির হলে বান ডাকা প্রবল হয়, কী হবে? ফানেল আকৃতির, ফানেল আকৃতির হলে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণকে ড্যাশ বলে? উত্তর সবাত কম্পোস্টিং বলে। আমি একটু লিখে দিই, সবাত কম্পোস্টিং। তোমরা পড়েছো, অনেকে হয়তো পড়োনি, তাদের জন্য একটুখানি লিখে দিই ছোটো করে, সবাত কম্পোস্টিং বলে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, লাদাখের উত্তর পূর্বাংশের প্রায় সমতল উচ্চভূমিকে ড্যাশ বলা হয়? এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন প্রশ্ন। লাদাখের উত্তর পূর্বাংশের প্রায় সমতল উচ্চভূমিকে সোডা বলা হয়। কিছু কিছু নতুন নতুন প্রশ্ন পেলাম এই প্রশ্নটাই, কিন্তু প্রশ্নটা আবার আমার ভালো লেগেছে, মানে একটু কঠিন সহজ মিলেমিশেই কিন্তু প্রশ্নটা রয়েছে। আচ্ছা, তারপরের কোশ্চেনে চলে আসি। কি বলছে? ড্যাশ ও ড্যাশ পর্বতের মাঝ বরাবর নর্মদা নদী প্রবাহিত হয়েছে। এটা তো বিন্ধ্য ও সাতপুরা। কি বললাম? বিন্ধ্য ও সাতপুরা, ঠিক আছে। তারপরে আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই যে প্রশ্নটা আমি বললাম না, লাদাখের উত্তর পূর্ব প্রায় সমতল উচ্চভূমিকে ড্যাশ বলা হয়, এটা শুধু সোডা না বলে তোমরা বলবে সোডা সমভূমি, তাহলে উত্তরটা একদম ঠিক হবে। কি বললাম, বোঝা গেল? সোডা সমভূমি বলবে, তাহলে উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, তারপরটা যেটা বললাম, ড্যাশ ও ড্যাশ পর্বতের মাঝ বরাবর নর্মদা নদী প্রবাহিত হয়েছে, বিন্ধ্য সাতপুরা। যে ড্যাশ বন্দর কফি রপ্তানি বন্দর নামে পরিচিত, নিউ ম্যাঙ্গালোর, একদম পরিষ্কার কথা। পরবর্তী প্রশ্ন এসে কিউ, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলকে কি বলা হয়? বার্গ স্ক্রুন বলা হয়, বার্গ স্ক্রুন। ভারতে কোন প্রকার বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক? শৈলতকে বৃষ্টিপাত ভারতে বেশি হয়। আচ্ছা, ভরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য কত ডিগ্রি কোণে থাকে? 180 ডিগ্রি কোণে। কি বললাম? 180 ডিগ্রি, মনে থাকবে তো? আচ্ছা, ল্যান্ডফিল থেকে প্রধানত কোন গ্যাস নির্গত হয়? মিথেন গ্যাস নির্গত হয়, মনে রাখবে। ভারতের কোন রাজ্যে উপকূলভাগ দীর্ঘ? উত্তর হচ্ছে গুজরাটের। আচ্ছা, তারপরের কোশ্চেন, কোন কোন নদীর সংযোগস্থলে ভারতের দীর্ঘতম ক্যানেল অবস্থিত? উত্তর হচ্ছে তোমার শতদ্রু ও বিপাশা। কি বললাম? শতদ্রু ও বিপাশা। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সর্বাধিক? দিল্লি। আচ্ছা, ভারতের জরিপ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে। এবার ডান দিকের সঙ্গে বাঁ দিক রয়েছে। আচ্ছা, প্রথমটা কি রয়েছে? এই পাশে রয়েছে নৈশৈতী মেঘ, মৌক্তিক মেঘ আর কেম, আর এ পাশে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ত্রিকোণাকৃতি ভূমি, আর একটা হচ্ছে বালুকাময় মরুভূমি। আচ্ছা, যাই হোক, নৈশদ্বৈতী মেঘ কোথায় দেখা যাবে? মেসোস্ফিয়ারে দেখা যায়, তাহলে এইটার সঙ্গে মেসোস্ফিয়ার হবে। আচ্ছা, মৌক্তিক মেঘ কোথায় দেখা যায়? স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায়, তাহলে এটার সঙ্গে এটা হবে। আচ্ছা, তারপরে রয়েছে তোমার আর্গ হচ্ছে তোমার বালুকাময় মরুভূমি, মানে এটা হবে। আর কেম হচ্ছে ত্রিকোণাকার ভূমি বদ্বীপ, তার মানে এটা হয়ে গেল।